স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। সারা দেশে হঠাৎ বেড়েছে হামের প্রাদুর্ভাব। চলতি মাসে কেবল ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ জেলায় হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৫১ শিশু। শুধু রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালেই মারা গেছে ১৯ জন শিশু। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা না দেয়া, টিকার সংকট এবং সরকারি বুস্টার ডোজ ঠিক সময়ে না আসায় বেড়েছে হামের প্রভাব। এমন অবস্থা হয়েছে, চোখ মিলে তাকায়ও না, আর এমনি খায় কিন্তু মুখে ঘাড় জন্য বেশি খাইতেও পারতেছে না। তারপর সেই জায়গা থেকে বলছে বরিশাল যাইতে, আমরা বরিশাল যাইনি, আমরা সোজাই ঢাকা আসছি। পটুয়াখালী থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা, 10 মাসের ছোট্ট ইনারাকে নিয়ে এভাবেই হাসপাতালের দুয়ারে ছুটে বেড়াচ্ছেন মা উম্মে কুলসুম। তার মতো আরও অনেক অভিভাবক হাসপাতালে হাম আক্রান্ত সন্তান নিয়ে। প্রতি মুহূর্তে যাদের আতঙ্কিত করছে স্বজন হারানোর ভয়। রোগীর চাপ সামলাতে ব্যস্ত নার্সরা। আসার পরে ওষুধ দিল, যারা ওষুধ খাওয়াই দিল, ইনজেকশন দিল, ভালোই। আজকে নতুন আসে এখানে ভর্তি হয়েছি। ডাক্তার বলতেছে ভর্তি হওয়া থাকেন, যতদিন আর কি সুস্থ হতে লাগে সময়, এই সময় পর্যন্ত থাকতে হবে। মোটামুটি এখন আমরা অনেক ভালো সার্ভিস দিচ্ছি, অনেক মিজেলসের বাচ্চাগুলো সুস্থ হয়ে বাসায় চলে যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা না নেয়া, টিকার সংকট ও সরকারি বুস্টার ডোজ ঠিক সময় না আসায় বেড়েছে হামের প্রভাব। রোববার দুপুর পর্যন্ত সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছে ১২০ জনের বেশি হাম রোগী। সেখানে শুধু মার্চেই মারা গেছে ১৯ শিশু। 3 মাসে তার একটা টিকা দেয়, লাস্ট টিকা। এটা মানে প্রথমে 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস জন্মের পরে টিকা দেয়। এরপরে 3.5 মাস থেকে 9 মাসের মধ্যে যে বিশাল গ্যাপটা হয়, এই গ্যাপের পরে বাচ্চার মারা টিকা দিতে চায় না। দ্বিতীয় হচ্ছে যে প্রতি 5 বছর পর পর সরকার থেকে একটা বুস্টার ডোজ দেওয়া হয় 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত। সেইটা দেওয়া হয় নাই, এটা লাস্ট দেওয়া হয়েছে 2020 সালে। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, হাম মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত সরকার। নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আর এখন যেটা মিজেলস বাড়তেছে, উই হ্যাভ টেকেন অল প্রিপারেশনস। ইনশাল্লাহ আমাদের ঢাকাতে ডিএনসিসি ওয়ার্ডগুলি সব রেডি করা হয়েছে, আইসিইউ রেডি করা হয়েছে, সংক্রামক বিদ্যুৎ আইসিইউ রেডি করা হয়েছে উইথ ভেন্টিলেটার। ঢাকা মেডিকেলে করা হয়েছে, মানিকগঞ্জে 8 ইউনিটে করা হয়েছে, ডিএনসিসিতে করা হয়েছে, নর্থ বেঙ্গলে করা হয়েছে। হামের লক্ষণ দেখা মাত্রই টিকা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। চলতি মাসে হামে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে অন্তত 27 শিশুর মৃত্যু হয়েছে। এখনো ভর্তি আরও 80 জন। এদিকে ময়মনসিংহে 24 ঘন্টায় হামে 2 জন সহ এ পর্যন্ত মারা গেছে 5 জন শিশু। ছোঁয়াচে এই রোগের চিকিৎসায় 3টি টিম গঠন করেছে ময়মনসিংহ মেডিকেল কর্তৃপক্ষ। রাজশাহী অঞ্চলে শিশুদের মধ্যে উদ্বেগজনক হারে বেড়েছে হাম রোগের প্রাদুর্ভাব। ভয়াবহ ছোঁয়াচে এই রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই রাজশাহী মেডিকেলে ভর্তি হচ্ছে শিশুরা। চলতি মাসে হামে আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত 27 শিশু। টিকা দেওয়ার পরও হামে আক্রান্ত হওয়ায় চিন্তিত অভিভাবকরা। শুধু বাচ্চাদের যেসব টিকাগুলো দেওয়া হয় বয়স অনুযায়ী 45 দিন থেকে ওই টিকাগুলোই দেওয়া হয়েছে। হামের টিকা তো বাচ্চাকে দেওয়া হয়নি। পাবনা হচ্ছে এখানে ভর্তি ছিল, তারপরে ট্রান্সফার করে এখানে আসা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি হাম রোগী পাবনায়। বেশিরভাগ রোগীর বয়স 6 থেকে 8 মাস। চিকিৎসকরা বলছেন, সচেতনতার অভাব, টিকা দেয়ায় অনিয়ম এবং মৌসুম পরিবর্তনে বেড়েছে হামের প্রাদুর্ভাব। আমরা বলছি যে সাসপেক্টেড মিজিলস, হ্যাঁ অবশ্যই, কারণ এটা মিজিলস আমরা প্রুভ করতে পারিনি। তো এর প্রাদুর্ভাব হওয়ার পরে দেখা যাচ্ছে যে সেই বাচ্চাগুলো নিউমোনিয়াতে বেশি আক্রান্ত হচ্ছে বা মেনিনজাইটিস, এনকেফেলাইটিস। তো তাদের আবার তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক খারাপ খারাপ পেশেন্ট চলে আসছে। ডিস্ট্রিক্ট থেকে বেশিরভাগ পেশেন্টই যখন আসছে তখন তারা অক্সিজেন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এদিকে ময়মনসিংহ মেডিকেলের শিশু ওয়ার্ডেও বেড়েছে হামের রোগীর চাপ। বর্তমানে সেখানে ভর্তি 66 শিশু, আর চলতি মাসে চিকিৎসা নিয়েছে 106 শিশু। বাচ্চারা অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন অনেক বাচ্চারা কষ্ট পাচ্ছে। এতদিন একটু ভালো হয়ে গেছে, আবার আজকে রাতে থাকে আবার কাশি, আবার শ্বাসকষ্ট হইতেছে। অত্যন্ত ছোঁয়াচে হাম রোগের চাপ সামলাতে ময়মনসিংহ মেডিকেলে 3টি বিশেষ টিম গঠনের পাশাপাশি রাখা হয়েছে আলাদা চিকিৎসা কর্নার। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
১/১১ সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারও হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এর আগে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মামুন খালেদ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল ২। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন চিফ প্রসিকিউটর। এ সময় মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই গণহত্যা ও শেখ মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়। আবেদনের প্রেক্ষিতে ৭ এপ্রিল তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান ১/১১ এবং পরবর্তী সময় সাবেক এই দুই সেনা কর্মকর্তা দেশের গণতন্ত্র সুশাসন বিনষ্ট করতে তৎপর ছিল। তারা আয়নাঘর সহ বেশ কিছু গুম খুনের সাথে জড়িত। তাদের অতীতের বহু কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমরা বিশ্বাস করি যে এই দুষ্কৃতিকারীদের আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনো এরকম কোনো সরকারি দায়িত্বে থেকে কোনো কর্মকর্তা কোনো মানবতা বিরোধী কোনো অপরাধ করার সাহস না পায়। এ সময় আমিনুল ইসলাম বলেন ১/১১ সময় সংগঠিত কোনো অপরাধ যদি মানবতা বিরোধী হয় তাহলে তার বিচারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। অভিযুক্ত দুই আসামির সব অভিযোগ এখনই প্রকাশ করার সুযোগ নেই বলেও জানান চিফ প্রসিকিউটর। বলেন তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া প্রয়োজন। ১/১১ থেকে শুরু করে বিগত সরকার আমল পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ তারা করেছে সবগুলোই আমরা তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব এবং তাদেরকে বিচারের সম্মুখীন করব ইনশাআল্লাহ। বর্তমানে ডিবি হেফাজতে সাবেক এই দুই সেনা কর্মকর্তার জিজ্ঞাসাবাদ চলছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার নিয়ে বিরোধী দল উত্থাপিত নোটিশ ও মুলতবি প্রস্তাব বিধি অনুযায়ী হয়নি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এর প্রেক্ষিতে কিছুটা উত্তপ্ত হয় সংসদ অধিবেশন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সংবিধান সংশোধন কেবল যথাযথ বিল উত্থাপনের মাধ্যমেই সম্ভব। সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে নয়, সমঝোতার ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে চায়। পরে জুলাই সনদ নিয়ে মঙ্গলবার আলোচনার সিদ্ধান্ত দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। সবাইকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য আমরা কাজ করি এবং আমাদের গুরুত্ব দিতে হবে জুলাই জাতীয় সনদ, যেটা জাতির সামনে সংসদের দক্ষিণ প্লাজায় সবাই স্বাক্ষর করেছেন, একটা ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। মেজরিটির ভিত্তিতে আমরা যেতে চাই না, আমরা সমঝোতার ভিত্তিতে জাতীয় সংসদে একটি এমন সংবিধান সংশোধন করতে চাই যেই দলিলটা আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করতে পারি। জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে সরকার দলীয় সংসদীয় সভায়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভা শেষে এই তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। চিফ হুইপ জানান সংবিধান সংস্কার সাপেক্ষে জুলাই সনদ সিদ্ধান্ত হবে জাতীয় সংসদে। একই সঙ্গে সভায় আলোচনা হয় হাম আক্রান্ত হয়ে ১০০ শিশুর মৃত্যু নিয়ে। চিফ হুইপ জানান সভায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২ জন মন্ত্রীকে সারা দেশ ঘুরে পরিস্থিতি পর্যালোচনার দায়িত্ব দেন তিনি। মন্ত্রীদের দেয়া সুপারিশ অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। এছাড়া জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় নুরুল ইসলাম মনি জানান ঈদযাত্রার দুর্ঘটনা নিয়ে জাতীয় সংসদে বক্তব্য রাখবেন সড়ক মন্ত্রী। জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে এখানে। জুলাই সনদ নিয়ে আমরা পার্লামেন্টে আলোচনা করব এবং আলোচনা করে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত হবে এবং সংবিধান সাপেক্ষে মানে সংশোধন সাপেক্ষে যা হবার ইনশাআল্লাহ তাই হবে। ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল দাবি করে সড়কমন্ত্রী বলেন গত ঈদের চেয়ে প্রাণহানি কম হয়েছে। যে ২-১টি দুর্ঘটনা ঘটেছে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ে বৈঠক শেষে মন্ত্রী আরও জানান আগামী ঈদযাত্রা নিরাপদ করতে বাসে জিপিএস লাগানো হবে। বাস ফেরিতে ওঠার আগে নামিয়ে দিতে হবে যাত্রী।
এবারের ঈদযাত্রায় বাস নদীতে পড়ে মারা যায় ২৬ জন। কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত হয় ১২ জন। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে ঈদের আগে পরের ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন মারা গেছে। এ পরিস্থিতিতে সচিবালয়ে বসে উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা। সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা রোধে গুরুত্ব দেন সড়কমন্ত্রী। মন্ত্রীর দাবি, এবার ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহত হয়েছে ১৭০ জন। অন্য যে কোনো বারের চেয়ে স্বস্তিদায়ক ছিল বলেও মনে করেন তিনি। দুটি বড় দুর্ঘটনা ঘটেছে, এছাড়া যানজট বলেন, মানুষের ঘন্টার পর ঘন্টা অথবা যানবাহনের অভাবে বাড়ি যেতে পারছে না, ঈদের দিনও রাস্তায় কেটেছে, এরকমও ছিল। এর আগে আমরা মনে করছি যে কোনো সময়ের চেয়ে ১.৫ কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। বৈঠকে সিদ্ধান্ত হয় বাসের নৈরাজ্য ঠেকাতে জিপিএস ট্র্যাকার লাগানো হবে। যত্রতত্র থাকবে না টিকিট কাউন্টার। আর ফেরিতে বাস ওঠার আগে সব যাত্রী বাধ্যতামূলক নামিয়ে দিতে হবে। জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে, আর কি যাত্রীদেরকে তুলে তার ইচ্ছামতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। চেষ্টা করেছি, আপনারা আমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছেন যেগুলি আগামী দিনে আমাদের আরো বাস্তবায়ন করার জন্য সহজ হবে। আর এসি বাসগুলি নিয়ে আপনারা কথা বলছেন, আমরা এই ব্যাপারেও বসবো। আগামী ঈদে এসি বাসের ভাড়া ঠিক করে দেওয়া হবে এবং মহাসড়কের পাশে পশুরহাট থাকবে না। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তিনি পায়ে হেঁটে এক ভবন থেকে অন্য ভবনে গিয়ে এসব মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এদিন ৩টি ভবনের ৮টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। খোঁজ খবর নেন দাপ্তরিক কার্যক্রমের। রোববার সকাল ৯টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই নিজের দপ্তরে না গিয়ে হেঁটে হেঁটে যান ৬ নম্বর ভবনে। সেখানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন, কথা বলেন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে। এরপর সিঁড়ি বেয়ে একে একে পরিদর্শন করেন ওই ভবনের ৬ষ্ঠ তলা পর্যন্ত। যান মৎস্য ও প্রাণী সম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। এরপরে যান পাশে অবস্থিত ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে। সেখান থেকে ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন তারেক রহমান। আকস্মিক এই পরিদর্শনের সময় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দেখা যায় বাড়তি তৎপরতা। সচিবালয়ের ওই ৩টি ভবনে অন্তত ৭টি মন্ত্রণালয় পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী ফিরে আসেন মন্ত্রী পরিষদ বিভাগে। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বিষয়ক পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নেন তিনি। কৃষক কার্ড নিয়ে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। বৈঠক শেষে প্রেস উইং থেকে জানানো হয়, পাইলট প্রকল্পের আওতায় আগামী বাংলা নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখেই কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিন ১১ উপজেলার প্রায় ২১,৫০০ কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে কৃষি কার্ড তুলে দেবেন সরকার প্রধান। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান জ্বালানি তেলের সংকট নিয়ে একে অপরকে দোষারোপ করছেন গ্রাহক ও পাম্প মালিকরা। গ্রাহকদের দাবি, পাম্প মালিকরা অবৈধভাবে তেল মজুত করে রেখেছেন, আর মালিকদের দাবি, চালকেরা প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার কারণেই এমন সংকট। এদিকে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার দেওয়ার সিদ্ধান্ত হলো, নিয়োগের বিষয়ে এখনও কোনো আদেশ আসেনি। এছাড়া তেল মজুদের তথ্য টাঙানো হয়নি পাম্পে। রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি। তেল আছে পাম্পে, তবে তা পেতে অপেক্ষা করতে হচ্ছে অন্তত ২ থেকে ৩ ঘন্টা। তেল নিতে আসা গ্রাহকদের প্রশ্ন, সরকার পর্যাপ্ত তেলের মজুদের কথা জানালেও কেন দীর্ঘ সময় লাইনে থেকে তেল নিতে হচ্ছে। মন্ত্রীরা বাসায় বসে কি বলে তেলের অভাব নাই, কিন্তু কোথাও যায়। আমি 8টা পাম্পে আইসা এই যে টাস্টে মাত্র সিরিয়াল পাইছি। আমার মনে হয় যে তারা কোনো একটা সিন্ডিকেট করার জন্য তারা সব পাম্প বন্ধ রাখছে, যারা খোলা রাখছে তাদের উপরে সেই যে লোডটা পড়তেছে।
তারপরও দেখা যায় যে অনেকে তো নেসেসিটি থাকে যে হ্যাঁ তেল তো লাগবে। রোববার সকালে রাজধানীর অল্প কিছু পাম্প বাদে বেশিরভাগ পাম্পেই ছিল না তেল। সকাল 7টা থেকে আসছি ভাই, সারা রাত ঘুমানো হয় নাই, ফ্রেন্ডকে নিয়ে বেরোইছে। যদি ট্যাঙ্কি যার ফুল আছে সেও সেখানে গ্যাদারিং করতেছে, ধরেন 1 লিটার তেলের জন্য দাঁড়ায় থাকতেছে 2-1 ঘন্টা করে। এইগুলোর কারণে আমার মূলত লেটটা হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়। বিপিসির তথ্য বলছে গত বছরের মার্চে ডিপো থেকে গড়ে দৈনিক ডিজেল বিক্রি হয় 12,777 টন, আর এবছর গড় বরাদ্দ 14,055 টন। এছাড়া অকটেন ও পেট্রোলের সরবরাহ আগের বছরের সমানই আছে। পেট্রোল পাম্প মালিক সমিতির দাবি, চলমান তেল সংকটের মূল দায় গ্রাহকদের। গত কয়েকদিনে গ্রাহক পর্যায়ে চাহিদা 3 গুণ বাড়ার দাবি তাদের। কৃত্রিম সংকট যে করছে তার ধরেন, তখন তার ধরেন এটা তো গোস টু দ্য পেট্রোল পাম্প ওনার্স, যা বলতেছে না পেট্রোল পাম্প, তো পেট্রোল পাম্পের তো কৃত্রিম সংকট করার কোনো স্কোপ নাই। আমার আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কের বাইরে তেল রাখার কোনো উপায় নাই। গভর্নমেন্টের ইমিডিয়েটলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ডিসিশন নিতে হবে এবং একটা লাগাম টানতে হবে। সেই লাগামটা তো পেট্রোল পাম্পের উপরে টানলে হবে না, যিনারা ভোক্তা তাদের উপরে টানতে হবে। চলমান সংকটে পাম্প মালিকরা নিরাপত্তার শঙ্কায় ভুগছেন বলেও দাবি সংগঠনটির। এর মধ্যে তেল না পেয়ে বাগ বিতণ্ডার জেরে নড়াইলে এক পাম্প ম্যানেজারকে হত্যা করার অভিযোগ উঠেছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বেশিরভাগ ফিলিং স্টেশনেই মিলছে না তেল, বন্ধ রয়েছে অনেক পাম্প। চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। সকাল থেকে গাজীপুরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় অনেক পাম্পই বন্ধ রয়েছে। চালকদের অভিযোগ, অধিকাংশ পাম্পেই তেল মিলছে না, এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা। প্রশাসন থেকে জানানো হয় জেলার 86টি তেলের পাম্পের মধ্যে 70টি খোলা রয়েছে। তেল চুরি ও মজুদ ঠেকাতে কাজ করছে 15টি ভ্রাম্যমাণ আদালত। একই অবস্থা নোয়াখালীতেও। বেশিরভাগ পাম্পেই নেই জ্বালানি তেল। দীর্ঘ অপেক্ষার পর তেল মিললেও তা প্রয়োজনের তুলনায় কম। সারা দেশের মতো সিলেটেও জ্বালানি সংকট বেড়েছে, ভোগান্তি। তেল পাচার রোধে ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। আমাদের যেতটুকু চাহিদা, আমরা এর পরে 10 লিটার পাইতেছি 50 লিটারের জায়গায়। এখন মনে হয় না যে আমরা আর গাড়ি চালাতে পারবো। আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করি, তারা যাতে পাম্পের নিরাপত্তা দেয়, আর তারা যাতে মনে করেন এখানে বিশৃঙ্খলাভাবে বা সুন্দরভাবে যাতে তারা যাতে তেলগুলো যাতে দেওয়া হয়। সার্বিকভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায় থেকে চাহিদা বেড়ে দেশ পর্যায়ে পুরো সমষ্টিকভাবে দেখা যাচ্ছে যে অনেক চাহিদা বেড়ে যাচ্ছে। তো সেই চাহিদা তো হঠাৎ করে মোকাবেলা করা সম্ভব নয়। এবার জানাবো খেলার খবর, আর শুরুতেই থাকছে শিরোনাম। লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরলেন বিসিবির সভাপতি। বোর্ডের বৈধতা নিয়ে তদন্তের চাপ, 1 সপ্তাহের মধ্যে হতে পারে সিদ্ধান্ত। 30 এপ্রিল স্পোর্টস ট্যালেন্ট হান্ট নতুন কুড়ির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিসিবি ইস্যুতে তদন্ত রিপোর্টের পর ব্যবস্থা। ঈদের ছুটি কাটিয়ে মাসখানেক পর ফিরেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠা আর এনএসসির তদন্ত কমিটি গঠনের পর তার দেশে ফেরা নিয়েছিল অনিশ্চয়তা। তবে গুঞ্জন উড়িয়ে বুলবুলের ফেরায় আলোচনা ক্রীড়াঙ্গনে। সপ্তাহখানেকের মধ্যে বোর্ড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবিতে সভাপতি আমিনুল ইসলাম, এটা খুবই স্বাভাবিক ঘটনা। সভাপতি ফিরবেন, অফিস করবেন। তবে গেল কয়েকদিনের ঘটনা প্রবাহে এটাই যেন সংবাদে পরিণত হয়েছে। ক্যামেরার সব স্পটলাইটে বিসিবি সভাপতি। কারণটা বর্তমান বোর্ড টিকে থাকবে কিনা সেই সংশয় তৈরি হওয়াতে। ক্লাব ও জেলা বিভাগ আগেই বোর্ডের বিপক্ষে প্রমাণ জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। বোর্ড বৈধ কিনা সেটা নিয়ে চলছে তদন্ত। তার মাঝেই পদত্যাগ করেছেন এক পরিচালক। জানিয়ে দিয়েছেন বোর্ডের নির্বাচন স্বচ্ছ ছিল না, তার আগেও একজন পদত্যাগ করেছেন। আরও ট্রান্সপারেন্ট হতে পারতো, এটা রিজাইন করার আগে পড়লে ভালো হতো। এক, আর হাত খুলে মন খুলে কাজ করতে পারছেন না, এটা আসলে যার যার ব্যক্তিগত। অনেক আপনি যদি একটা কোয়েশ্চেনই দুইজনকে করেন, দুইটা পরিচালকের একরকম অ্যান্সার আসবে না। 76 জনের মধ্যে 42টা ভোট কাস্ট হয়েছে, যেটা আমি হায়েস্ট ভোট পেয়েছিলাম। সো অলরেডি 34টা ভোট নাই ওখানে। সো যেহেতু অপোজিশন নাই,
ওখানে ম্যানিপুলেশনের সম্ভাবনা খুব কম থাকে, নাই। মাসখানেক ঈদের ছুটি কাটিয়ে দেশে ফিরে ক্রিকেটারদের সাথে হাসি মুখে কথা বলে যেন জানান দিলেন আপাতত আছেন সভাপতি হিসেবে। কবে কি হবে সেটা নিয়ে একেবারে চিন্তা করছেন না বুলবুল। যদিও সবকিছু নির্ভর করছে ক্রীড়া পরিষদের সেই তদন্তের উপর। জানা যাচ্ছে 7 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বোর্ডের কোনো কিছুই যেন প্রভাব না ফেলে দলের উপর সেই চেষ্টা করা হচ্ছে। দেশি ট্রেনার ফিজিওর সাথে পেমেন্ট ও সিমন্স কাজ করছেন লিটন তাসকিনদের নিয়ে। তৃতীয় দিনে সাদা ও লাল বলের সবাই এক হয়ে ফিটনেসের কাজ করেছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এই অনুশীলন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 30 এপ্রিল স্পোর্টস ট্যালেন্ট হান্ট নতুন কড়ির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি আরও জানিয়েছেন, কাল ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনার কার্যক্রম শুরু হচ্ছে। আর বিসিবি নির্বাচনের অনিয়ম ইস্যুতে তদন্ত কমিটির রিপোর্টের পর ব্যবস্থা নেবে সরকার। সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বক্তব্যে ক্রীড়াঙ্গন সরগরম। এক প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, সবশেষ বিসিবি নির্বাচন নিয়ে প্রশ্ন আছে অনেক, সেসব তদন্তে কমিটিও করা হয়েছে। একই সাথে বিসিবি সংশ্লিষ্টদের নিয়ে হওয়া তদন্তে কোনো দুর্নীতির প্রমাণ মিললে তা জনসম্মুখে আনতে দুদকের মহাপরিচালককে আহ্বান জানান আমিনুল। ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমি আশা করব আমাদের যে দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এই বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়। এবার খেলাধুলাতেও শুরু হতে যাচ্ছে ট্যালেন্ট হান্ট কার্যক্রম নতুন কুড়ি। 12 থেকে 14 বছর বয়সীদের মধ্য থেকে বিভিন্ন ডিসিপ্লিনের জন্য খেলোয়াড় বাছাই করা হবে। এর মাধ্যমে ক্রীড়াঙ্গনের পাইপলাইন শক্ত হবে বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। 30 এপ্রিল সম্ভাব্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনশাআল্লাহ আমরা নতুন কুড়ি স্পোর্টস সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় আমরা একই দিনে ইনশাআল্লাহ উদ্বোধন করব এবং সেখানে আমাদের 12 থেকে 14 বছরের বাচ্চারা খেলাধুলার মাধ্যমে আমাদের খেলোয়াড়দেরকে আমরা তৈরি করব। সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী আরও জানান, সোমবার শুরু হচ্ছে ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার কার্যক্রম। প্রথম দফায় 129 জন আর পর্যায়ক্রমে মোট 500 জনকে নিয়ে হবে তালিকা। ক্রিকেট স্বনির্ভর বোর্ড হওয়ায় ক্রিকেটারদের বিবেচনা করা হচ্ছে না। 20 ডিসিপ্লিনের থেকে ক্রীড়াবিদ বাছাই হয়েছে। নির্বাচন ইস্তেহারে যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশের জাতীয় সকল ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করতে যাচ্ছি। যেটি আমরা সবচেয়ে বেশি ফোকাস করছি সেটা হচ্ছে ক্রীড়াবিদদের দিকে। খেলোয়াড়দেরকে যদি বেশি ফোকাস করি, খেলোয়াড়রা যদি ভালো পারফর্ম করে তাহলে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো, কিন্তু আমরা অবকাঠামোর থেকে আমরা খেলোয়াড়দের দিকে বেশি মনোযোগী। ক্রীড়াঙ্গনের পাশাপাশি যুব উন্নয়ন নিয়েও সংসদে বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী। আমার যে মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমি যে বিষয়টি সিঙ্গাপুরকে হারানো সম্ভব বলছেন সমিত সোম। সতীর্থদের সামর্থ্যে বিশ্বাস রেখেই জয়ের প্রত্যয় এই মিডফিল্ডারের। ভিয়েতনাম ম্যাচের ভুল শুধরে কার্যকর পরিকল্পনায় খেলতে মুখিয়ে লাল সবুজ। সমিত সোম জানিয়েছেন, দল হিসেবে উন্নতি করাই তাদের মূল লক্ষ্য। ভিয়েতনামের কাছে এক পেশে হারের ধাক্কা কাটিয়ে মনোবল চাঙ্গা রাখার চেষ্টা বাংলাদেশ দলের। সমিত হামজারা তৈরি হচ্ছেন সিঙ্গাপুর চ্যালেঞ্জের জন্য। এশিয়ান কাপ বাছাই মিশনের শেষটা ভালো হোক, সেই লক্ষ্যেই চলছে প্রস্তুতি। ভিয়েতনাম ম্যাচে প্রথমার্ধ ছিল বড্ড হতাশার। রক্ষণে ঘাটতি, সেট পিস থেকে গোল হজমের পুরনো রোগ নতুন করে ধরা দিয়েছে। ভুল শুধরে সিঙ্গাপুর ম্যাচে সর্বোচ্চ দিয়ে লড়বে বেঙ্গল টাইগার্স। ইতিবাচক ফল নিয়েই ফিরতে চান সমিত সোম। এখন একটু আশা হয়েছে, 2-3 দিন হয়েছে, এখন সেটেল হয়ে গেছি। সবার একটু মন খারাপ ছিল আগের ম্যাচ যেভাবে হয়েছে। এখন হলো নেক্সট ফোকাস হলো এই ম্যাচ। আর এখন স্পিরিটগুলো আবার উঠতেছে, সব সাপোর্টদের দেখতেছি। ওটার জন্য আমাদের একটু মুডটা লিফট হয়েছে যে আমরা হোপফুলি একটা ভালো পারফরমেন্স করতে পারি। রাকিব তপুর মতো পরীক্ষিত পারফর্মার নেই কার্ডের খাড়ায়। তাদের অভাব বোঝা গেছে গত ম্যাচে। সমিত সোমের কথা, দল হিসেবেই উন্নতি করা মূল লক্ষ্য।
আমরা অবভিয়াসলি মিস করতেছি হৃদয়কে, কাজমকে আর যে আসে না রাখি এবার তপু। বাট অ্যাগেন দেয়ার মে বি সময় যে হামজা ওর আমি খেলতে পারবো না, আমার যদি ব্যথা পাই কী হবে। সো ইটস অলওয়েজ অ্যাবাউট নেক্সট ম্যান আপ, কে কন্ট্রিবিউট করতে পারে। মিরাজ আসছে ক্যাম্প, সেও খুব ভালো করছে, সেও স্টার্ট করছে। সো আই থিঙ্ক দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং ইজ football is more than just যে এগারো খেলোয়াড়, it's a পুরা টিম, 23 man 30 man squad, and so ওইভাবে বাংলাদেশ আর উঠবে এজ এফ পুরা টিমটা ইমপ্রুভ করতে পারে। সিঙ্গাপুরেও প্রবাসী সমর্থকদের বাড়তি আগ্রহ বাংলাদেশ দলকে নিয়ে। চাপ নয়, ভক্তরাই নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা মানেন সমিত সোম। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপ আর্চারি স্টেজ 1-এর কম্পাউন্ডে স্বর্ণপদক জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় হিমু ঐশ্বর্যদের অর্জনে বড় স্বপ্ন ফেডারেশনের। ক্রীড়া মন্ত্রণালয় থেকেও আর্চারদের জন্য মিলেছে নানা প্রতিশ্রুতি। আন্তর্জাতিক পর্যায়ে আর্চারি থেকে পদক নিয়মিত। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান কাপ কম্পাউন্ডে স্বর্ণ বাগিয়ে ফিরেছে বাংলাদেশ পুরুষ দল। বিমানবন্দরে ছোট পরিসরে সংবর্ধনা দেওয়া হয়। রিকার্ভ একক ও মিশ্র কোনো ইভেন্টের সেমিফাইনাল পার করতে পারেনি বাংলাদেশ। 30টি পদকের লড়াইয়ে একটিতেই সাফল্য এসেছে। ভিয়েতনামকে হারিয়ে 4 বছর পর কম্পাউন্ড দলগত ইভেন্টে স্বর্ণ জেতে লাল সবুজ। রোমান দিয়া অসীমের বিদায়ের পর নতুন করে স্বপ্ন দেখাচ্ছে হিমু, ঐশ্বর্য, নেওয়াজরা। শুরু থেকে এক্সপেকটেশন নিয়ে রাখছিলাম যে আমরা স্বর্ণপদক অর্জন করব, উপহার দিলাম, আমরা এটা অর্জন করতে পারছি। এটা আসলে অনেক ভালো একটা ব্যাপার এবং আমাদের যে টিমমেটরা আছে সবাই অনেক কনফিডেন্ট। সবার লক্ষ্য অলিম্পিক এবং কম্পাউন্ড ইভেন্ট আপনারা জানেন অলিম্পিকে আগে ইনক্লুডেড ছিল না এবং 2028 সালেই প্রথম অলিম্পিকে চালু হচ্ছে এবং আমরা সবাই আশাবাদী কম্পাউন্ড টিম আমরা আরও বেশি ফোকাস হয়েছি আগে থেকে বেশি এবং আমাদের মোটিভেশনটা আরও বেশি এসেছে। পদকের জন্য যে ধরনের এনভায়রনমেন্ট প্রয়োজন আমরা তৈরি করতেছি। শুধু অর্থনৈতিক সাপোর্টটা কিন্তু সাপোর্ট না, তার যে মানসিক সাপোর্ট, সামাজিক সাপোর্ট, সব কিছু এই সরকার শুরু করেছে। আমরা ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাব। এশিয়া কাপে পদক জয়ে ক্রীড়া মন্ত্রণালয় থেকেও আর্চারি নিয়ে আগ্রহ বেড়েছে। সুযোগ সুবিধা বাড়ানোর সঙ্গে সরকারি বেতনের প্রতিশ্রুতিও মিলেছে। পার্মানেন্ট একটি ফান্ড আমাদের চেয়েছি, আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। এই বছর আমরা 500 জনকে বেতন কাঠামোর আওতায় আনা হবে। এই আর্চারিতে কিন্তু 4 জন অন্তর্ভুক্ত আছে যারা বেতন কাঠামোর আওতায় আছে। 2028 অলিম্পিক কোয়ালিফাই করার লক্ষ্য নিয়ে এগোবে আর্চাররা। সামনের ইভেন্টগুলোতে নিয়মিত অংশ নিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতির আশা হিমু, ঐশ্বর্যদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে অর্থ পাচার হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি GFI। সংস্থার তথ্য মতে 2013 সাল থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় $6,830 কোটি বিদেশে পাচার হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত GFI এর প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি ও রপ্তানি পণ্যের মূল্য বা পরিমাণের মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সরানো হয়েছে। মূলত কর ফাঁকি দেওয়া, মুনাফা স্থানান্তর বা বিদেশে পুঁজি পাচারের উদ্দেশ্যে আমদানিতে অতিরিক্ত মূল্য এবং রপ্তানিতে কম মূল্য দেখানোর এই কারসাজি করা হয়। GFI এর তথ্য মতে বাণিজ্য মূল্যের এই বিশাল ব্যবধানের দিক থেকে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শীর্ষ 10টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। লিবিয়ায় মানব পাচারে জড়িতদের শাস্তির আওতায় আনতে চায় বাংলাদেশ। আন্তর্জাতিক এই চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব কথা বলেন। তিনি আরও জানান, গ্রিস উপকূলে উদ্ধার বাংলাদেশিরা সুস্থ হলে দেশে আনা হবে। লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের 12 জন আর 21 বাংলাদেশি সহ 26 জন জীবিত উদ্ধার হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, খাবার ও পানির অভাবে অনেকেই মারা গেছেন। এসব মরদেহ জাহাজ থেকে ফেলে দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এতে প্রমাণ হয় পাচারকারীরা ঝুঁকি বা মানবিক দিক বিবেচনা না করেই বিপদে ঠেলে দিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্মাগলাররা তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত
এবং ওদেরকে আমি যে আজকে সকালে আমি সেটা আমার মন্ত্রণালয়কে আমি সেটা বললাম, আমার মিশনকে বলি যে এইটা আইডেন্টিফাই করা যায় কীভাবে, যে কারা এটা করছে। এখানে লিবিয়ার লোকজনও জড়িয়ে আছে, জড়িত আছে, বাংলাদেশি যদি কেউ থেকে থাকে এটা আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইনে প্রথমে আনতে হবে। তিনি আরও জানান, গ্রিসে বাংলাদেশ মিশন উদ্ধার বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করছে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের একটি ক্যাম্পে রাখা হয়েছে। তাদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে। তারা ক্যাম্পে কি অবস্থায় আছে তাদের আইডেন্টিফিকেশনটা আমাদের দরকার। প্রথমত আমাদের জানতে হবে যে প্রত্যেক আইডেন্টিফিকেশন কারেক্ট নাকি এবং সেটা সত্য নাকি। জানার পরে ক্যাম্পে তাদেরকে ফিরিয়ে আনার নেক্সট স্টেপ হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার আমাদের অ্যাথেন্সের যে মিশন আছে, দূতাবাস আছে, তারা কাজ করছে এবং লিবিয়ার দূতাবাসও এখানে সচেষ্ট আছে। প্রতিমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাটি তদন্ত শুরু করেছে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিবিয়া থেকে অবৈধ পথে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে খাবার ও পানির অভাবে সুনামগঞ্জের অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। তাদের সাথে থাকা কয়েকজনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হয়েছেন পরিবারের সদস্যরা। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। মরদেহ ফিরিয়ে আনার পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। উন্নত জীবনের আশায় গত বছরের ডিসেম্বরে লিবিয়া যান জগন্নাথপুরের চিলাউড়া গ্রামের তরুণ নাইম মিয়া। পাশের গ্রামের আজিজ নামের এক দালালের মাধ্যমে 13 লাখ টাকায় পাড়ি জমান বিদেশে। তবে ইউরোপ যাওয়ার স্বপ্নই যেন কাল হলো তার। লিবিয়া থেকে সাগর পথে গ্রিসে যাওয়ার সময় অনাহারে মৃত্যু হয় নাইমের। সন্তান হারানোর শোকে পাগল প্রায় নাইমের মা। আমার ছেলে যাইতো ইউরোপ যাইতো স্যার, এখন আমি ইউরোপ যাইতাম, ও ইউরোপের জন্য বাবা আমরা আশা করি। অসচ্ছল হয় মনে করেন যে ওইখানে যাইতে বাধ্য হয়েছে বা ইচ্ছা হয়েছে যে আমি যদি ভালো জায়গায় যাই তো ফ্যামিলিটা সচ্ছল করা যাবে, এর লাগে এই পথে যাইতে বাধ্য হয়েছে। আর আমি চাই ও দালালের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর এইরকম কারোর সাথে এরকম কোনো ঘটনা না হোক। শুধু নাইমই নয়, সহায় সম্বল ও জমিজমা বিক্রি করে ইউরোপে যাওয়ার পথে মৃত্যু হয়েছে জেলার আরও 11 তরুণের। এর মধ্যে দিরাইয়ে 6 জন, জগন্নাথপুরের 5 জন ও দোয়ারাবাজারের 1 জন রয়েছেন। এ ঘটনায় জড়িত দালালদের আইনের আওতায় আনার কথা জানান জেলা প্রশাসক। কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন, আমি তাদেরকে দাবি জানাবো আপনারা অচিরেই এই দালালদেরকে খুঁজে বের করে ওদেরকে আইনের আওতায় আনেন। তাদের বাড়ি বাড়ি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তারা যাচ্ছেন। আমরা জানতে চাইবো কাদের কাছে টাকা দিয়েছিল, তারা যোগাযোগ করছে, লেনদেন করছে এবং তারা কি আশ্বাস দিচ্ছে, তাদের ঠিকানা কি, এই সব যদি জানা যায় তাহলে পরে আমরা এদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করব, যাতে আইনি ব্যবস্থা নেওয়া যায়। গত 21 মার্চ পূর্ব লিবিয়ার তবরুক শহর থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নৌকাটি। 6 দিন সমুদ্রে ভাসার পর গ্রিস উপকূলে মৃত্যু হয় 22 অভিবাসন প্রত্যাশীর। জীবিত উদ্ধার করা হয়েছে 21 বাংলাদেশি সহ 26 জনকে। মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জের বিষয়টি সরকার খতিয়ে দেখছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার দৈনিক সমকাল কার্যালয়ে গোলটেবিল বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে দ্রুতই এই চার্জ তুলে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া হয়। বহু বছর ধরেই এই অতিরিক্ত অর্থ পরিশোধ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, অতীতে অস্বচ্ছতা ও দুর্নীতির বোঝা সাধারণ গ্রাহকদের উপর চাপানো হয়েছিল। এই সিদ্ধান্তের মাধ্যমে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় সরকার। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স।